আমার মিটিং লাইফ চ্যালেঞ্জেসের সেকেন্ড যে ভিডিওটা সেটা নেই। আমি আগেই বলেছি যে এই চ্যাপ্টারটা 3টে ক্লাসে তোমাদের আমি পড়াবো। ফার্স্ট ক্লাস হয়ে গেছে, এটা সেকেন্ড ক্লাস তোমাদের। আমি ডক্টর পাপড়ি চট্টোপাধ্যায়, ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের মিটিং লাইফ চ্যালেঞ্জেসের সেকেন্ড ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির। এই ভিডিওটাতে আমরা কি কি দেখছি এটা অ্যাট এ গ্ল্যান্স আমরা একটু দেখে নিই। পীড়ন কাকে বলে, একটা ওভারঅল একটা কনসেপ্ট আমি তোমাদের সামনে বলবো, যেটা আগে হয়ে গেছে পড়ানো, জাস্ট রিভিউ টাইপ। তারপর পীড়নের যে লক্ষণ বা সিমটমস যত রকমের হয়, ইমোশনাল, ফিজিক্যাল, কগনিটিভ, বিহেভিয়ারাল, বিভিন্ন প্রকার তার প্রভাব, পীড়নের কি কি প্রভাব হয় সেই প্রভাবগুলো পড়বো, ইমোশনাল, ফিজিওলজিক্যাল, বিহেভিয়ারাল। এবং এখানে আমরা জানবো পীড়নের ইতিবাচক প্রভাব বা পজিটিভ এফেক্ট কি। মোটামুটি সিমটমস আর এফেক্ট এই নিয়ে হবে আজকের আমাদের ক্লাস। চলো আমরা একটা প্রথমে তোমাদের সামনে একটু বলে নিই ওভারভিউটা, যে কি হয়, পীড়ন কখন হয়, কেন হয়, কিভাবে হয়, কোথা থেকে এসেছে, কে প্রথম এটা ব্যবহার করেছে, এটা আমরা আগের ভিডিওতে পড়েছি। হান্স সেলি প্রথম এই পীড়ন কথাটি ব্যবহার করেছেন এবং তিনি এই কথাটি মানসিক সমস্যার থেকেও উনি ব্যবহার করেছেন মূলত ফিজিক্যাল যে একটা দম চাপা, একটা শ্বাসরোধকারী কষ্ট হয় চাপের মুখে পড়ে, উনি প্রথম সেটাকেই ডেলিনেট করেছিলেন। পরবর্তীকালে কথাটা ইউজেসটা স্প্রেড করেছে এবং আমরা খুব বড় একটা অঞ্চলকে আমরা স্ট্রেস বলে ডিনোট করে থাকছি। তো স্ট্রেস কিভাবে হয় সেটাও আমি আগেরবার তোমাদের বলেছি, যে আমরা পরিবেশের সাথে কন্টিনিউয়াস ইন্টারাকশন করতে থাকি। এই ইন্টারাকশনটা টু ওয়ে ইন্টারাকশন, আমি করি এবং পরিবেশ আমার প্রতি একটা ক্রিয়া করে, আবার পরিবেশ করে, আমি তার প্রতি প্রতিক্রিয়া করি। এরকম একটা অ্যাকশন ইন্টারাকশন চলতে থাকে আমাদের। এই চলার সময়, এই চলার মাধ্যমে আমরা নিজেদের চাহিদাকে নিবৃত্ত করি, আমাদের নিড স্যাটিসফ্যাকশন করি, এবং সেটার করতে থাকি পরিবেশের থেকে সেই স্যাটিসফ্যাকশনটা নিই এবং পরিবেশের সাথে অভিযোজন করেই সেটা আমরা করতে পারি। অর্থাৎ পরিবেশের সাথে আমরা অ্যাডাপ্টেশন করতে হয় আমাদের। তো এই যে পরিবেশের সাথে অ্যাডাপ্টেশন অ্যান্ড নিড গ্র্যাটিফিকেশন, সেইটা করতে থাকি, পুরো প্রসেসটা করি আমরা আমাদের বিহেভিয়ারের মাধ্যমে। আর এই বিহেভিয়ারটাকে বলি মোটিভেটেড বিহেভিয়ার বা প্রেষিত আচরণ, কারণ আমরা আমাদের চাহিদার নিবৃত্তি ঘটাতে এই আচরণগুলো সম্পাদন করে থাকি। যথারীতি সব আচরণ সম্পাদনের ফলে আমাদের সার্থকতা হয় না, সব চাহিদার নিবৃত্তি ঘটে না। যখনই ঘটছে না, বাধা পাচ্ছে, তখনই শুরু হচ্ছে স্ট্রেস। তো এই যে স্ট্রেস, এর সিম্পটম দেখবো। এর আগে আমরা আগের ভিডিওতে তার কারণ পড়েছি, আমরা এবার পড়বো স্ট্রেসের সিম্পটম গুলো কি কি, কি ঘটে যখন স্ট্রেস হয়, আমাদের মধ্যে কত রকমের পরিবর্তন হতে থাকে, কত রকমের লক্ষণ হয়, যেগুলোতে আমরা যদি সজাগ হয়ে যাই, যে লক্ষণগুলো যদি আমরা চিনতে পারি নিজেদের মধ্যে এবং শনাক্ত করতে পারি অন্যদের মধ্যেও যে তারা পীড়িত বা পীড়ন আক্রান্ত বলে, তাহলে আমরা নিজেদেরকে এবং অন্যদেরকেও পীড়নের হাত থেকে কিছুটা হলেও আমরা বাঁচাতে পারবো। তো আসি আমরা পীড়নের লক্ষণগুলো দেখার জন্য। পীড়নের প্রথমেই যেগুলো দেখবো সেগুলো হচ্ছে মানসিক লক্ষণ বা মেন্টাল যে সিমটম গুলো। বিরক্তি, ইরিটেশন। পীড়ন আক্রান্ত ব্যক্তি খুব সহজেই বিরক্ত বোধ করেন, কথায় কথায় ভুরু কুঁচকে থাকে বা রেগে যায়, এই ধরনের একটা বিরক্তি তাদের মধ্যে দেখতে পাওয়া যায়। হতাশা, আশাহীনতা, কিছু হবে না, আর ভবিষ্যতে কিছু পাওয়ার নেই,
স্যাচুরেশন হয়ে গেছে, কিছু বলেও লাভ নেই, কিছু করেও লাভ নেই, এরকম ধরনের হতাশা। স্পয়েল টেম্পারমেন্ট, বিনষ্ট মেজাজ, মেজাজ ঠিক থাকে না, হাসি খুশি একটা ওয়েল বিহেভড স্মুথ এরকম দেখতে পাওয়া যায় না। যখনই আমরা স্ট্রেসফুল হয়ে যাই তখন আমাদের কোথাও আমাদের আচরণেই পরিস্ফুট হয়, আমাদের যে মেজাজের বিনষ্টিটা এটা আমাদের আচরণেই ফুটে ওঠে। আত্মনিয়ন্ত্রণ হ্রাস, ল্যাক অফ সেলফ কন্ট্রোল, রাগ হতাশা এগুলো প্রত্যেকটাই হয় খুব স্বাভাবিক নিয়মে, কিন্তু যখন আমাদের এই আত্মনিয়ন্ত্রণ হ্রাস হয় তখন কিন্তু আমরা এগুলোকে অতিরিক্ত মাত্রায় প্রকাশ পেতে থাকে। সুতরাং আমাদের যে নিজেদের ছোটবেলা থেকে গ্রুমিং হয়, যে যেগুলো কন্ট্রোল করার কিভাবে করব বা লোক সমাজে কিভাবে নিজেদের সেগুলোকে প্রকাশ করব, সেই কন্ট্রোলটা সামহাও আমরা কোথাও হারিয়ে ফেলি। ক্ষুণ্ণ আত্মমর্যাদা বোধ, ড্যামেজ সেলফ এস্টিম, আত্মমর্যাদার কোথাও হানি হয়। অতিরিক্ত পীড়ন আক্রান্ত ব্যক্তির আত্মমর্যাদা বোধটা বজায় থাকে না, রাখতে পারে না, ভেঙে পড়ে বা যে কোনো মানুষের সামনে নিজের দীনতা প্রকাশ করে ফেলে বা অন্যকে ছোট করে ফেলে। এমন কিছু কাজ সে করে ফেলে যেগুলোর দ্বারা যে সোসাইটিতে সে বিলং করছে বা যে গ্রুপটাতে সে বিলং করছে সেখানে তার যে সকলের সামনে নিজের একটা আত্মমর্যাদা বোধ সেটা সে বজায় রাখতে পারে না। বিষণ্ণতা, ডিপ্রেশন আসে পীড়ন আক্রান্ত ব্যক্তির মধ্যে, আমরা দেখতে পাই ভালো না লাগা কথাটা তার মুখে লেগে থাকে। অশান্ত মন, মন শান্ত থাকতে পারে না। পীড়ন আক্রান্ত, অতিরিক্ত পীড়ন আক্রান্ত হলে যেহেতু কন্ট্রোল সেলফ কন্ট্রোলটাও লুজ হয়ে যাচ্ছে, ল্যাক হয়ে যাচ্ছে, সেহেতু মন অস্থির হয়ে যায়। আর অস্থির মনে যৌক্তিক চিন্তা বা সামঞ্জস্যযুক্ত চিন্তা ভাবনা কাজ করে না। অপদার্থতার বোধ, ফিলিং অফ ওয়ার্থলেসনেস, নিজের আমার দ্বারা কিছু হবে না, আমার কোনো কোয়ালিটি নেই, আমি এগোতে পারবো না, আমি কোনো কিছু ক্র্যাক করার জন্য নই, আমার জন্য কিছু নেই বরাদ্দ, কারণ আমি তারটা ডিজার্ভ করি না। এই ধরনের একটা নিজের সম্পর্কে ওয়ার্থলেসনেস তৈরি হয়। এগুলো হলো সাইকোলজিক্যাল সিমটম। প্রচুর বিহেভিয়ারাল সিমটমস দেখতে পাওয়া যায়, তার মধ্যে ক্ষুধার তারতম্য দেখতে পাওয়া যায়। সেটা হচ্ছে, এটা আমরা দেখতে পাই যে একটু উল্টোপাল্টা খায়, অনিয়মিত খায়, টাইম থাকে না, যখন তখন যেটা পাচ্ছে খাচ্ছে, নয় কম খাচ্ছে নয় বেশি খাচ্ছে, এই সংক্রান্ত একটা সমস্যা চেঞ্জেস দেখতে পাওয়া যায়। দায়িত্বহীনতা, দায়িত্ব নিতে পারে না বা দায়িত্বটাকে অনেক বড় করে দেখে সেটাতে অ্যাংজাইটি বোধ করে, সে দায়িত্ব নেবার জায়গায় থাকে না। নেশাকারক দ্রব্যের ব্যবহার, ইউজেস অফ সাবস্ট্যান্সেস, নেশাকারক দ্রব্যের ব্যবহার করে অতিরিক্ত পীড়ন আক্রান্ত হলে তার যখন কোনো রকম পজিটিভ থিঙ্কিং কাজ করে না এবং জীবন থেকে সে কোনো কিছু পাওয়ার আশা আর রাখে না, তখন নিজেকে বাঁচানোর জন্য একটা কোথাও নিজের সেই যন্ত্রণা থেকে মুক্তির জন্য সে নেশা করা শুরু করে, যেটার আন্ডারে সে ভাবে যে নেশাটা করলে কিছুক্ষণের জন্য সে নিজের থেকে নিজের রিলিফ হবে, নিজের যন্ত্রণার হাত থেকে সে রিলিফ খোঁজে এইভাবে। আর ভয় উত্তেজনা, প্রচুর ভয় পায় পীড়নাক্রান্ত ব্যক্তি, অতিরিক্ত ভয় পায়, যে বিষয়টাতে যতটা ভয় পাওয়ার নয় সে ভয় পায় এবং উত্তেজিত হয়ে পড়ে। তার ফলে তার সামনে যে অনেক কোপ আপ করার ওয়েজ আছে সেগুলো সে ক্লিয়ারলি বুঝতে পারে না, ফিল করতে পারে না। এখানে আমি কয়েকটা বিহেভিয়ারাল সিমটম উল্লেখ করেছি। এছাড়াও পুয়ার ওয়ার্ক অর একাডেমিক প্রোডাক্টিভিটি, অবশ্যই যে কোনো রকম কাজ তার মানটা কোয়ালিটিটা ফল করে। চেঞ্জেস ইন স্লিপিং অর ইটিং প্যাটার্নস, ঘুমেরও ডিস্টার্ব হয় খাবার সাথে সাথে। ইনক্রিজ ইন ক্যাফিন, অ্যালকোহল, টোব্যাকো, ড্রাগ ইনটেক, একটু আগে বললাম নেশাকারক দ্রব্যের একটা ব্যবহার শুরু হয়। সোশ্যাল লাইফ উইথড্রল, সোশ্যাল লাইফ থেকে বিচ্ছিন্ন হতে শুরু করে।
ব্যক্তি চট করে সোশ্যাল লাইফের মধ্যে পড়ে না, মানে সোশ্যালি বিলং করতে পছন্দ করে না বা পারেও না। মানে সেই ধরনের মানুষ ঠিক রিলেশনশিপ গুলোকে প্রপারলি মেনটেন করতে পারে না। নার্ভাস হ্যাবিটস হয় কিছু কিছু, বারবার ভয় পাওয়া, চোখের সামনে ওয়েজ থাকলেও সেটাকে দেখতে না পাওয়া, হয়তো অতিরিক্ত সে করা কাজই বারবার দেখছে খতিয়ে যে সে আদৌ করতে পারবে কিনা, করে আসা তার প্রিভিয়াসলি এক্সপিরিয়েন্স রয়েছে যে কাজটা সে করেছে তা সত্ত্বেও সন্দিগ্ধ হয়ে পড়া, এই ধরনের কিছু নার্ভাস হ্যাবিট তার মধ্যে দেখতে পাওয়া যায়। এরপর আমি দেখবো কিছু ফিজিক্যাল সিমটমস, এবং এইগুলো খুব বেশি পরিমাণে দেখতে পাওয়া যায় খুব স্ট্রেসফুল মানুষের মধ্যে, যেমন ক্লান্তির অনুভূতি, ফ্যাটিক ফিলিং, মাথা যন্ত্রণা, বারবার তারা অভিযোগ করে যে তাদের মাথা ধরেছে, অ্যাকচুয়ালি তারা ওভার স্ট্রেসড, হয়তো সেই অর্থে মাথার কোনো সমস্যা নেই বা কোনো ফিজিক্যাল প্রবলেম নেই, কিন্তু বারবার ফিল করে তারা হেডেক, কনস্টিপেশন হয়, মাসেল স্ট্রেন হয়, প্রচন্ড মাসেল ক্র্যাম্প ধরে এবং স্ট্রেন হয় স্ট্রেস থেকে, দ্রুত হৃদস্পন্দন, হার্ট রেট বৃদ্ধি পায়, অনিদ্রা, ইনসোমনিয়া, সর্দি কাশি দেখতে পাওয়া যায়। খুব স্ট্রেস পিপলের মধ্যে আমরা অ্যালার্জি বা সর্দি কাশি এটা খুব বেশি পরিমাণে দেখতে পাই। এটার সাথে প্রচুর এই ধরনের গবেষণামূলক কাজ রয়েছে, রিসার্চ ওয়ার্ক, যে এই ধরনের এই সর্দি কাশির সঙ্গে একটা ভীষণ পজিটিভ কোরিলেশন স্ট্রেসের রয়েছে দেখা গেছে। যৌন আকাঙ্ক্ষা এবং যৌন ক্ষমতা হ্রাস, সেক্সুয়াল অ্যাফিনিটি বা অ্যাক্টিভিটি দুটোই কমে যায়, চোয়ালের কাঠিন্য, রিজিডিটি ইন জ, মুখের ভিতর শুকিয়ে যাওয়া, ড্রাইনেস ইন মাউথ। পীড়নের জ্ঞানমূলক লক্ষণ, স্ট্রেসের একটা কগনিটিভ সিমটম থাকে কিছু কিছু। কগনিটিভ সিমটম গুলো হচ্ছে কিছু কগনিটিভ ফল হয়, যেমন উদ্বেগ বোধ করে, শান্তি বা শান্ত ভাব, স্থির ভাবটা সে বজায় রাখতে পারে না, ভীষণ উদ্বিগ্ন বোধ করে, অকারণ দুশ্চিন্তা করে, দ্রুত চিন্তা করে, চিন্তাটা স্বাভাবিক নয়, হু 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 করে মাথার মধ্যে আসে, যেন মনে হয় যে সে চিন্তাটাকে ধরতে পারছে না, এত দ্রুত আসছে। বিস্মৃতি, ফরগেটিং, ভুলে ভুলে যায় মানুষ, যেটা খুব কমন, সে করে আসে, বহুদিন ধরে করে আসছে, হ্যাবিট ফরমেশন হয়ে গেছে, সেই ব্যাপারগুলোতেও অনেক সময় তাদের ভুল দেখতে পাওয়া যায় ওভার স্ট্রেসের ফলে। চিন্তা ভাবনার বিশৃঙ্খলতা, ডিসরাপটিভ থিঙ্কিং, মাথার মধ্যে একটা চিন্তা ভাবনা এলোমেলো হয়, খুব ফোকাসড ভাবে, খুব ইউনিডিরেকশনাল ভাবে সে চিন্তা ভাবনা করতে পারে না। মনোসংযোগের বিনষ্টি, লস অফ কনসেন্ট্রেশন হয়, একই বিষয়ে অনেকক্ষণ ধরে গভীর মনোসংযোগ করতে তারা পারে না। বিচার বিবেচনার হ্রাস হয়, লস অফ জাজমেন্ট হয়, মানে জাজমেন্টটা ঠিক হয় না, পুয়ার জাজমেন্ট হয়। স্ট্রেস এফেক্ট, পীড়নের প্রভাব, পীড়নের প্রভাব অনেক অনেক বলে শেষ করা যায় না, কিন্তু আমাদের কিছু মূল জায়গা ধরে জানতে হবে এই বিষয়ে। তো প্রথম আমরা যেটা জানবো যে পীড়নের 3 রকমের প্রভাব এটা দেখতে পাওয়া যায়। একটা হচ্ছে ইমোশনাল রিয়াকশন, ফিজিওলজিক্যাল রিয়াকশন আর বিহেভিয়ারাল রিয়াকশন। এই সব রকম প্রভাবকে মোটামুটি আমরা এই 3টে ভাগে ভাগ করতে পারি। ইমোশনাল রিয়াকশনটা কি? আবেগগত বা প্রাক্ষবিক প্রতিক্রিয়াগুলি অত্যন্ত শক্তিশালী হয় এবং শারীরিক ও মানসিকভাবে তাদেরকে প্রভাবিত করে দেয়। অর্থাৎ খুব দুঃখী হয়ে পড়ে বা খুব রাগ, আনকন্ট্রোলেবল অ্যাঙ্গার, মানে এরকম হয়। আবেগ খুব তীব্র এবং দীর্ঘস্থায়ী হয়ে পড়ে। শারীরবৃত্তীয় প্রতিক্রিয়া, নানা রকম শারীরিক চেঞ্জেস হয়, ফিজিওলজিক্যাল চেঞ্জেস। আর বিহেভিয়ারাল রিয়াকশন প্রচুর হয়, ক্ষতিকর, অস্বাস্থ্যকর, অযৌক্তিক বিহেভিয়ারাল সিমটমস দেখতে পাওয়া যায়, তাদের আচরণের মধ্যে দিয়ে
অদ্ভুত আচরণ দেখতে পাওয়া যায়, অযৌক্তিক দেখতে পাওয়া যায়, অন্যায় দেখতে পাওয়া যায়, বা অস্বাস্থ্যকর কিছু আচরণ দেখতে পাওয়া যায় পীড়ন আক্রান্ত ব্যক্তির মধ্যে। এগুলো খুব কমন। এবার দেখি কি কি ইমোশনাল রিয়াকশন দেখতে পাওয়া যায়। অত্যন্ত তুচ্ছ কারণে দ্রুত মেজাজের পরিবর্তন হয়, চেঞ্জেস ইন মুড যেটা বলে। কারণ নেই, দিব্যি ছিল, ফট করে রেগে গেল, অসম্ভব রেগে গেল, কিন্তু রাত রাগের মতো কিছুই হয়নি, এবং সেটা ফ্রিকুয়েন্টলি হতে থাকছে সারাদিন। দ্রুত মেজাজের পরিবর্তন হয়, সহজেই রেগে যায়, ক্ষোভ, বিরক্তি এবং উন্মাদনার আচরণগত প্রকাশ। একটা অদ্ভুত পাগলামি ওদের প্রকাশ পায়, হাঁটা চলা, কথাবার্তা বা ডিল করা অন্য মানুষের সাথে, বা যে কোনো ব্যাপারে কাজটাকে সঠিকভাবে শেষ করার ক্ষেত্রে চারপাশে বা কাছের মানুষজনের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। সোশ্যাল আইসোলেশন। অবশ্যই এ ধরনের অতিরিক্ত অ্যাঙ্গার, অতিরিক্ত দুঃখী, এই ধরনের মানুষ যারা পজিটিভ থিঙ্কিং করতে পারে না, বা যারা সারাক্ষণ কোনো মানুষের সাহচর্যে সুস্থ বোধ করে না, সবসময় একটা শ্বাসরোধকারী কষ্টের মধ্যে থাকে, সেই মানুষদের অন্যজনের সঙ্গে তারাও খুব ভালোভাবে তাদের রিলেশনটা বজায় রাখতে পারবে না, এটা পরিষ্কার। এটা তাই তারা সোশ্যালি আইসোলেটেড হয়ে যায়। ফিয়ারফুলনেস দেখা যায়, অ্যাংজাইটি, হেল্পলেসনেস, ডিপ্রেশন, এগুলো ভীষণ পরিমাণে ওদের মধ্যে দেখতে পাওয়া যায়, স্পষ্ট দেখতে পাওয়া যায়। এবং এখানে এই যে স্ট্রেসের কারণে হয়, সেটা তখন কিছু কিছু হয় নিজে থেকে হয়, অ্যাংশাস বা অ্যাংজাইটি প্রোননেস থাকে মানুষের, সেক্ষেত্রে অ্যাংজাইটি নিউরোসিস বা অ্যাংজাইটির কোনো রোগ হয়েছে বলে যেমন ধরা হয়। আবার স্ট্রেসের কারণে অ্যাংজাইটি হচ্ছে সেটা বোঝা যায় এইভাবে যে স্ট্রেসের কারণটা সরিয়ে নিলে তার অ্যাংজাইটি কিন্তু রিডিউস করে যায়। তাই স্ট্রেসের কারণটা এক্ষেত্রে যদি সরালে তার অ্যাংজাইটি রিডিউস করে, সেক্ষেত্রে বোঝা যায় যেটা স্ট্রেসের জন্যই তার এই স্ট্রেস এফেক্ট হিসেবে এই প্রবলেমগুলো দেখা দিয়েছে। আর যদি তার অসুস্থতা হয়, সেখানে অল্প কারণেই তার রাগ হচ্ছে, অল্প কারণেই স্ট্রেস হচ্ছে, তখন তার ওটা একটা প্রোননেস বা পার্সোনালিটি প্যাটার্ন বলে কিন্তু ডিকটেট করা হয়। এরপর দেখো শারীরবৃত্তীয় প্রতিক্রিয়া। ভেতরে অ্যাড্রিনালিন, কর্টিসল, এই সমস্ত যে আমাদের অন্তঃক্ষরা গ্রন্থি থেকে যে ক্ষরণ হয়, সেগুলোতে ডিসব্যালেন্স হয়ে যায়। আমাদের শরীরে হজমের অসুবিধা হয়ে যায়, হৃদযন্ত্রের ক্রিয়ায় অসুবিধা হয়, ব্লাড প্রেশার হাই হয়ে যায়। এই শারীরবৃত্তীয় পরিবর্তনগুলি প্রাথমিকভাবে পীড়নমূলক পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করায় ব্যক্তিকে সহায়তা করে। এখানে একটা আমরা কথা জানবো, যে কোনো স্ট্রেসফুল সিচুয়েশনে প্রাথমিকভাবে কিন্তু বিভিন্ন ফিজিওলজিক্যাল যে অ্যাক্টিভিটিস গুলো, ওগুলো ব্যক্তিকে কিন্তু স্ট্রেসফুল সিচুয়েশনের সঙ্গে অ্যাডাপ্ট করার জন্য তার শরীরের মধ্যে আপনা আপনি অটোমেটিক্যালি হতে থাকে। কিন্তু যখন এই স্ট্রেসফুল সিচুয়েশনটা লিঙ্গার করে, তখন আর শরীর মনে ব্যক্তি কিন্তু পেরে ওঠে না, তখন সে গিভ আপ করে তার শরীর, এবং আস্তে আস্তে সে অসুস্থতার দিকে চলে যায়। প্রাথমিকভাবে এই কাজগুলো করা হয়, বা এগুলো হোল্ড করা হয় কিছুক্ষণের জন্য, বা কিছু কিছু চেঞ্জেস হয় যেগুলো স্ট্রেসের সঙ্গে কোপ আপ করার জন্য শরীর তৈরি করে। কিন্তু যদি স্ট্রেস তাতে কোপ আপ ফাইনালি না হয় এবং লিঙ্গার করতে থাকে, তখন কিন্তু সমস্যাটা গভীর হয়ে যায়। এবার দেখবো আচরণগত পরিবর্তন। আচরণগত পরিবর্তনগুলো কি? পুষ্টিকর খাদ্য গ্রহণ করার প্রবণতা কমে যায় ব্যক্তির মধ্যে। উত্তেজক খাবার বা নেশাকারক দ্রব্য যেমন কফি, চা, ধূমপান, এগুলো করে। মনোযোগের অভাব দেখা যায়, লস অফ কনসেন্ট্রেশন হয়, কর্মে অসামঞ্জস্যতা, সঠিকভাবে ওয়ার্ক এক্সিকিউশন হয় না, মাথা ঘোরা প্রভৃতি দেখতে পাওয়া যায়। স্মৃতি নষ্ট হয়, চিন্তন ক্ষমতা হ্রাস পায়, যৌক্তিক ক্ষমতা হ্রাস পায়। এরকম বহু আচরণ দেখতে পাওয়া যায় যেগুলো অস্বাস্থ্যকর বা অদ্ভুত বা অবনতিকর, যেগুলো ব্যক্তিকে, একটা ভালো থাকা ব্যক্তি, ওয়েল
যে বিং সেটাকে নষ্ট করে। এইখানে আমি লাস্ট যে পয়েন্টটা বলবো, প্রভাব বলতে গিয়ে তোমরা এত রকমের স্ট্রেসের প্রভাব দেখলে, স্ট্রেসের কিছু পজিটিভ এফেক্ট আছে, সেটা আমরা একটু দেখে নিই। পীড়ন অভিজ্ঞতা কখনো কখনো মানসিকতার ইতিবাচক পরিবর্তন ঘটাতে সক্ষম হয়। অনেক সময় দেখা যায়, সব মানুষের ক্ষেত্রে নয়, কখনো কখনো কোনো কোনো মানুষের ক্ষেত্রে পীড়নমূলক পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে যেতে তার মধ্যে কিছু পজিটিভ চেঞ্জেস হয়ে গেল। সে তার মেজাজ হারালো না, তার মনোসংযোগ হারালো না, সাময়িকভাবে হারালেও সে সেগুলোকে আবার ফিরে পেল এবং বেশি করে পেল, বা এমন কিছু তার মধ্যে ভালো ক্ষমতা, দক্ষতা বা যোগ্যতার ডেভেলপমেন্ট ঘটলো, যেটা তাকে আরো বেশি আরো ক্ষমতা সম্পন্ন, আরো পাওয়ারফুল করে তুলল। এটাও কিন্তু দেখতে পাওয়া যায়। কি কি দেখতে পাই একটু দেখে নি। একটা পজিটিভ সাইকোলজিক্যাল রিগার্ড তৈরি হয় তার ভেতরে। আচ্ছা, হোক না, আসুক না, প্রথমে সে একটু ভেবাচাকা খেলি, প্রথমে একটু সে স্ট্রেস হলো, কিন্তু স্ট্রেসফুল সিচুয়েশনের মধ্যে যেতে 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 তার মধ্যে একটা তৈরি হলো যে এটাই লাইফ, বা এটা নর্মাল, এটাকে বরং আমি উত্তীর্ণ হবার চেষ্টা করি। এরকম ধরনের নানা রকম পজিটিভ রিগার্ডস তার মধ্যে তৈরি হলো, পজিটিভ থিঙ্কিং তার মধ্যে তৈরি হলো, এবং সে কিন্তু অনেক বেশি মানসিকভাবে শক্ত হয়ে গেল। আবার কিছু কিছু সময় দুর্ঘটনা বা আঘাত পরবর্তী, মানে একটা খুব বড় দুর্ঘটনা বা বড় কোনো খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে গেলে সে অনেকটা ম্যাচিওর হয়ে যায়, এরকম আমরা দেখে থাকি। এটাও কিন্তু স্ট্রেসের আফটার এফেক্ট হিসেবে কিছু পজিটিভ ডেভেলপমেন্ট হয়। এটাকে পোস্ট ট্রমাটিক গ্রোথ বলা হয়। পীড়ন অভিজ্ঞতার ফলে ব্যক্তির মধ্যে অনেক সময় মানসিক বা কঠোরতা, মানসিক কাঠিন্য বা কঠোরতা বৃদ্ধি পায়, যার ফলে তার মধ্যে সহন ক্ষমতা, অগ্রাহ্য করার ক্ষমতা, ধৈর্য প্রভৃতি দেখতে পাওয়া যায়। অর্থাৎ দীর্ঘদিন স্ট্রেসের সঙ্গে ফাইট দিতে দিতে তার মধ্যে গিভ আপ করা বা তার শরীর মন হাল ছেড়ে দেওয়ার পরিবর্তে আরো অনেকগুলো স্কিল ডেভেলপ করে ফেলে সে, যেটা তাকে সহ্য করতে, ধৈর্য ধরতে, আরো বিবেচক হতে, আরো যুক্তি দিয়ে বিচার করে এগোনোর জন্য তাকে আরো তৈরি করে ফেলে। এগুলোও কিন্তু দেখতে পাওয়া যায়। একবার পীড়নের মধ্যে দিয়ে গেলে ব্যক্তি যে অভিজ্ঞতা লাভ করে, অনেক সময় সে পরবর্তী পীড়নমূলক পরিস্থিতির দেখতে পেলে নানা রকম প্রতিরোধমূলক ব্যবস্থাপনা গ্রহণ করে। একবার যদি একটা মানুষ অনেক মানে যে ধরনের পীড়নমূলক পরিস্থিতির মধ্যে দিয়ে অলরেডি গেছে, সেই পরিস্থিতি যদি আবার দেখা যায় ভবিষ্যতে, সে কিন্তু অনেকটা ইকুইপড হয়ে যায়, সেলফ ইকুইপড হয়ে যায়। সে কিন্তু কোথাও মানে একটা তার জমি অলরেডি তৈরি, সে একটা টের পায় তার ভিতরে, সেই পজিটিভ একটা ফিল বা একটা সেলফ কনফিডেন্স অলরেডি দেখতে পাওয়া যায়। আগের বারের মতো সে কিন্তু আর স্ট্রেস হয়ে যায় না। অনেক সময় পীড়নের অভিজ্ঞতার ফলে স্মৃতি ক্ষতিগ্রস্ত না হয়ে সেই অভিজ্ঞতা স্মৃতি সহায়ক হয়ে ওঠে। এর ফলে গবেষকরা ক্ষতিগ্রস্ত জ্ঞান কথাটির পরিবর্তে অভিযোজিত জ্ঞান শব্দটি ব্যবহার করেন, যে কারণে প্রায়র যে মেমোরিটা আমার আছে সেটা আমাকে আরো ভীত না করে তুলে, সেই প্রায়র মেমোরি থেকে, প্রায়র এক্সপিরিয়েন্স থেকে আমি লার্ন করি যদি অনেক কিছু, সেই লার্নিংটাকে আমি পজিটিভলি পরবর্তী স্ট্রেসফুল সিচুয়েশনে কাজে লাগাতে পারি, যে আমি কতটা নিজেকে ডেভেলপ করতে পারবো। এটাও হয়। এগুলো হচ্ছে স্ট্রেসের পজিটিভ ইম্প্যাক্ট। তার মানে শুধুমাত্র নেগেটিভ ইম্প্যাক্ট নয়, স্ট্রেস কিন্তু আমাদের জীবনে দরকার একটা ন্যূনতম পর্যন্ত, যা আমাদের মানে পজিটিভ গ্রোথের জন্য হেল্প করে। এবং যেগুলো ঘটলে বা যেগুলো হলে আমরা বুঝতে পারবো যে স্ট্রেস, আমরা খুব স্ট্রেসড হয়ে পড়ছি, আমরা সেই সিমটম গুলো চিনে নিলাম, যেগুলো আমাদের পরবর্তী ক্ষেত্রে চিনতে, আইডেন্টিফাই করতে, একটা স্ট্রেস পিপল বা নিজের হলে সেটা বুঝতে সহায়তা করবে। আজকের ক্লাস
এখানেই শেষ। বাই।